অনেক দিন আগের কথা। শান্তিপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে কাঠুরে হরিপদ বাস করত। হরিপদ ছিল অত্যন্ত সৎ এবং পরিশ্রমী। সে সবসময় নিজের কাজ নিয়ে খুশি থাকত। তার কাছে বেশি টাকা না থাকলেও সে জীবন নিয়ে সন্তুষ্ট ছিল। হরিপথের পরিবারে তার স্ত্রী এবং 2 সন্তান ছিল। হরিপদ শেঠ নীলকান্তির কাছে কাঠ কাটার কাজ করত এবং তার বিনিময়ে শেঠ নীলকান্তি টাকা দিত, যা দিয়ে হরিপদ ও তার পরিবারের জীবিকা নির্বাহ হতো। লক্ষ্মী, আমি কাজে যাচ্ছি। আজ অনেক দেরি হয়ে গেছে। তুমি বাচ্চাদের স্কুলে পৌঁছে দিও। হ্যাঁ, স্কুলে তো পৌঁছে দেব, কিন্তু টুটুল আর বাবলু গত 2 দিন ধরে বলছে যে তাদের স্কুলের শিক্ষিকা স্কুলের বেতন চাইছেন। হ্যাঁ, তো গিয়ে দিয়ে এসো না স্কুলের বেতন। কোথা থেকে দেব? আপনি যা রোজগার করেন তাতে কষ্ট করে সংসার চলে। এত কম মাইনেতে আমি বাচ্চাদের বেতনের ব্যবস্থা কিভাবে করব? লক্ষ্মী একটু থেমে আবার বলল, আমি আপনাকে পরিষ্কার বলছি, আপনি শেঠ নীলকান্তির কাছে বেতন বাড়ানোর কথা বলুন। দিনের পর দিন খরচ বাড়ছে, বাজারে সবজি কিনতে গেলে দাম আকাশ ছোঁয়া। আর বাচ্চাদের পড়াশোনার খরচ, ঘরের খরচ এত কম মাইনেতে কিভাবে চলবে? ঠিক আছে, আমি আজই শেঠজির কাছে একটু বেতন বাড়ানোর কথা বলবো। এই বলে হরিপদ কাজে চলে যা। কাজের জায়গায় পৌঁছে হরিপদ অন্য কাঠুরেদের সঙ্গে কথা বলছিল। আরে ভাই, আজ তো মাইনের দিন। দেখো, এই শেঠ নীলকান্তি কোনো না কোনো গোলমাল অবশ্যই করবে। সব সময় কোনো না কোনো অজুহাত দেখিয়ে মাইনে কমিয়ে দেয়। গতবারেও আমার অর্ধেক মাইনে কেটে নিয়েছিল। বলেছিল যে আমি নীলকান্তির কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিলাম, তা সুদ বেড়ে 2000 টাকা হয়ে গেছে। তাই তোমার মাইনে থেকে 2000 টাকা কাটছি। হ্যাঁ কালিদা, তুমি একদম ঠিক বলছো। এই শেঠ নীলকান্তি 1 নম্বরে ধূর্ত আর লোভী মানুষ। এক তো দ্বিগুণ কাজ করায়, আর বদলে পুরো টাকাও দেয় না। আমার গতবারে শেঠ নীলকান্তি মাইনে কেটে নিয়েছিল। আমি মাত্র 2টো ছুটি নিয়েছিলাম, যখন আমার মেয়ে খুব অসুস্থ ছিল। আর এই নীলকান্তি এই সুযোগ নিয়ে আমার পুরো অর্ধেক মাইনে কেটে নিল। হে ভগবান, শুধু শেঠজি এবার আমার পুরো মাইনে দিন। বাচ্চাদের স্কুলের বেতনও দিতে হবে। এরকম কথা বলতে বলতে সবাই নিজেদের কাজে লেগে যায়। কাজ শেষ করার পর সবাই শেঠ নীলকান্তির কাছে যায়। শেঠজি, মাস শেষ হয়ে গেছে, আমাদের মাইনে দিয়ে দিন। দেখো কালীচরণ, এখন আমার কাছে তোমাদের দেওয়ার জন্য টাকা নেই। এখনো মাল বিক্রি হয়নি, সব মাল গুদামেই পড়ে আছে। আগামীকাল বা পরশু তোমাদের মাইনে পেয়ে যাবে। কিন্তু শেঠজি, এখন আমাদের কাছে একদম টাকা নেই। ঘরের জিনিসপত্র কিনতে হবে, বাচ্চাদের বেতন দিতে হবে। আরে আমি তো ঠিকই বলেছি, আরও 1-2 দিন অপেক্ষা করো। আগামীকাল বা পরশু টাকা পেয়ে যাবে। এখন আমার কাছে টাকা নেই। সবাই হতাশ মনে নিজেদের ঘরে ফিরে আসে। কি হলো, এবার কত মাইনে পেলেন? লক্ষ্মী, এখনো কোনো মাইনে পাইনি। শেঠজি বলেছেন 1-2 দিনের মধ্যে মাইনে পাওয়া যাবে। মাইনে পেলেন না? আপনার তো জানা আছে বাচ্চাদের বেতন দিতে হবে। ওদের স্কুলের শিক্ষিকা আজ পরিষ্কার সতর্ক করে দিয়েছেন যে কাল যদি বেতন না আনা হয় তাহলে বাচ্চাদের বাড়িতেই বসিয়ে রাখতে হবে। এখন বলুন, আমি কি করব? আমি কি করব লক্ষ্মী? শেঠজি সময় মতো কখনো টাকা দেন না। এখন তো শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছু করতে পারি না। 1-2 দিনের ব্যাপার, দেখে নেব। এভাবেই 2 দিন কেটে যায়। 2 দিন পরে শেঠ নীলকান্তি সবাইকে মাইনে দেয়। আরে কালীচরণ, এই নাও তোমার এই মাসের মাইনে। শেঠজি, এ তো মাত্র 4000 টাকা। আমি তো এই মাসে 6000 টাকার কাজ করেছি। হ্যাঁ, কাজ তো করেছ, কিন্তু তুমি মাঝে মাঝে 1 ঘন্টা বিশ্রামও তো নিয়েছ। এই টাকা সেই বিশ্রামের কাটা। কিন্তু শেঠজি, আপনি তো বলেছিলেন 8 ঘন্টা কাজের মাসে 6000 টাকা পাবো। আর আমি তো 8 ঘন্টাই কাজ করেছি, 1 ঘন্টা বিশ্রাম নিয়ে। দেখো কালীচরণ, আমাকে বেশি হিসাব নিকাশ বোঝাতে এসো না। এই 4000 টাকা রাখো, চাইতো নাও, আর না চাইতো অন্য কোথাও কাজ খুঁজে নাও। বেচারা কালীচরণের কাছে টাকা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কালীচরণ চুপচাপ টাকা নিয়ে নেয়। হরিপদ, এই নাও তোমার 5000 টাকা। শেঠজি, 5000 টাকা কেন?
আমার তো পুরো ৬,০০০ টাকা প্রাপ্য। আমি তো কোনো ছুটিও নিইনি আর বিশ্রামও নিইনি। আমি তো সব কাজ সময় মতো করেছি। হ্যাঁ, সময় মতো তো করেছ, কিন্তু এই সময় বাজারে কাঠের দাম অনেক কমে গেছে। এই কারণে এখন তোমারও মাইনে কম হবে, যতক্ষণ না কাঠের দাম বাড়ছে। কিন্তু শেঠজি, কথা তো ৬,০০০ টাকার হয়েছিল। এখন ৫,০০০ টাকায় আমি কিভাবে সংসার চালাবো? বাচ্চাদের স্কুলের বেতনও দিতে হবে। শেঠজি, এবার আপনি পুরো টাকা দিয়ে দিন। ৫,০০০ টাকাই পাবে। এখানে কাজ করতে হবে তো করো, নাহলে অন্য কোথাও কাজ খুঁজে নাও। বেচারা হরিপদের কাছে টাকা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আরে ভাই, এই শেঠ নীলকান্তি ১ নম্বরের বেইমান মানুষ। সব টাকা নিজের পকেটে ভরে নেয় আর অজুহাত দেখায় যে কাঠের দাম কমে গেছে। দেখে নিও, আমরা গরিবদের কোনো না কোনো দিন এর অবশ্যই মূল্য দিতে হবে। না কালিদা, এভাবে বলতে নেই। উনি আমাদের অন্নদাতা। শেষ পর্যন্ত ওনার জন্যই তো আমাদের সংসার চলছে। কি অন্নদাতা? কাজের পুরো টাকাই তো দেয় না। পুরো মাস পরিশ্রম করার পরও কি পাই? মাত্রই ৪-৫ হাজার টাকা। এতে সংসার খরচ কিভাবে চলে? এভাবে তো আমরা কখনো উন্নতি করতে পারবো না। আর আমরা করবই বা কি কালিদা? আমাদের কাঠ কাটা ছাড়া আর কোনো কাজ তো আসে না। আর অন্য কাজ খুলতে চাইলেও এত টাকা কোথায়? এখন যাই হোক, আমাদের তো শুধু এই শেঠ নীলকান্তিই ভরসা। কিছুক্ষণ কথা বলার পর সবাই নিজেদের ঘরের দিকে রওনা দেয়। এসে গেছেন? কত মাইনে পেলেন? লক্ষ্মী, এবার শেঠজি মাত্র ৫,০০০ টাকাই দিয়েছেন। মাত্র ৫,০০০ টাকা? এতে কিভাবে সংসার চলবে? বাচ্চাদের বেতনেই ৩,০০০ টাকা চলে যাবে। তাহলে ২,০০০ টাকায় কি হবে? আমি কি বলবো লক্ষ্মী? এখন তোমাকে এই টাকাতেই চালাতে হবে। তুমি প্রথমে বাচ্চাদের বেতন দিয়ে দিও, এরপর বাকিটা আমি দেখব। আপনি কি দেখবেন? শেঠজির কাছে পুরো টাকা তো চাইতে পারলেন না? পারিনি না লক্ষ্মী। আমি শেঠজির কাছে টাকার জন্য বলেছিলাম, কিন্তু শেঠজি পরিষ্কার মানা করে দিয়েছেন। বলেছেন, নিতে চাও তো নাও, না হলে অন্য কোথাও কাজ খুঁজতে পারো। আমি ভাবছি যে কাঠ কাটার পরে আমি অন্য কোথাও আরও কাজ খুঁজে নেব। শেঠজির কাছে কাজ করার পর আমি দ্বিতীয় জায়গায় কাজ করব। এতে কিছু বেশি রোজগার হয়ে যাবে। আজই আমি শেঠজির কাছে কাজ করার পর আরও জায়গায় কাজ খুঁজতে যাব। এই বলে হরিপদ কাজে বেরিয়ে যায়। আর যেমন হরিপদ বলেছিল, সে নীলকান্তির কাছে কাজ করার পর কাজের খোঁজে বেরিয়ে পড়ে। হরিপদ পুরো গ্রামে কাজ খোঁজে, দোকানে দোকানে গিয়ে মানুষদের কাছে কাজ চায়, কিন্তু সব জায়গায় হরিপদ শুধু হতাশাই পায়। শেষে ক্লান্ত হয়ে হরিপদ ফিরে যাচ্ছিল। হঠাৎ সে দেখে অনেকগুলো মোষের পাল তার দিকে ছুটে আসছে। এটা দেখে হরিপদ খুব ভয় পেয়ে যায়। সে এদিক ওদিক তাকায় তো তার একটা গুহা দেখা যায়। সে গুহার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। যখন মোষের পাল সেখান থেকে চলে যায়, তখন হরিপদর প্রাণে প্রাণ ফেরে। হে ভগবান, আজ তো অল্পের জন্য বেঁচে গেলাম, না হলে আজ তো আমি এই মোষেদের পায়ের তলায় পিষ্ট হয়ে যেতাম। কিন্তু আমি কোথায় এসে পড়েছি? হরিপদ এসব ভাবছিল, তখনই তার নজর গুহায় রাখা একটা ঝুড়িতে পড়ে। হরিপদ সেই ঝুড়ির কাছে যায়। এই কেমন গুহা? এই ঝুড়ি এখানে পড়ে আছে কেন? এটা আমি বাড়িতে নিয়ে যাই, জিনিসপত্র রাখার কাজে লাগবে। হরিপদ যেই ঝুড়িতে হাত দেয়, গুহা থেকে একটা আওয়াজ আসে। থামো, এটা ছোঁয়ার চেষ্টা করো না। এই আওয়াজ শুনে হরিপদ একদম পিছিয়ে যায়। তখন গুহায় একটা রাক্ষস প্রকট হয়। সে হরিপদকে বলে, কে তুমি, আর আমার গুহায় কি করছো? মাফ করবেন, আপনি যেই হন না কেন, কিছু মোষের পাল আমার পিছনে পড়ে গিয়েছিল। তাদের থেকে বাঁচতে আমি এই গুহায় এসে লুকিয়েছিলাম, আর তারপর আমার নজর এই ঝুড়িতে পড়ে। মাফ করবেন, আমার মনে হলো এখানে কেউ নেই, তো এই ঝুড়ি কারুর নয়, তাই আমি এটা ছুঁয়েছিলাম। তোমার সম্পর্কে সব জানি। আমার নজর একবার যার উপর পড়ে, আমি তার ইতিহাস আমার খোলা চোখে দেখতে পারি। কিন্তু আপনি কে? আর আপনি এত অদ্ভুত দেখতে কেন? আপনার পরিচয় দিন, আপনি কে?
আমি একজন রাক্ষস, আর আমি বহু বছর ধরে এই গুহার রক্ষা করছি। এই গুহা আমার পূর্বপুরুষের। এই গুহায় শুধু সেই মানুষই ঢুকতে পারে যার মন একদম পবিত্র। তুমি যদি অপবিত্র হতে, তাহলে তুমি এই গুহায় কখনো ঢুকতে পারতে না। তুমি একজন সত্যবাদী মানুষ, তাই তুমি এই গুহায় ঢুকতে পেরেছ এবং এই ঝুড়ি ছুঁতে পেরেছ। এখন তুমি এই ঝুড়ি ছুঁয়েছ, তাই এই ঝুড়ি তোমার হলো। না, আমার এই ঝুড়ি দরকার নেই, আমি শুধু দেখছিলাম। ভয় পেও না হরিপদ, তুমি এই ঝুড়ি নিয়ে যাও। এটা কোনো সাধারণ ঝুড়ি নয়, এটা একটা জাদুকরি ঝুড়ি। জাদুকরি ঝুড়ি? এটা কি সেই জাদুকরি ঝুড়ি যার সম্পর্কে আমাদের দিদিমা গল্প শোনাতেন? কোনো গ্রামে একটা জাদুকরি ঝুড়ি ছিল, আর সেটা সবার ইচ্ছা পূরণ করত। হ্যাঁ হরিপদ, এটা সেই জাদুকরি ঝুড়ি। এখন তুমি এই ঝুড়ির মালিক। তুমি এটা ব্যবহার করে তোমার অবস্থা ভালো করতে পারো, কিন্তু মনে রেখো, তুমি যে জিনিস একবার এই ঝুড়িতে রাখবে, সেই জিনিসই তোমাকে বারবার এই ঝুড়িতে রাখতে হবে। এছাড়া তুমি আর অন্য কোনো জিনিস এই ঝুড়িতে রাখতে পারবে না। যদি তুমি তা করো, তাহলে এর পরিণাম তোমাকেই ভোগ করতে হবে। আমার এই কথা সব সময় মনে রেখো। হরিপদ ঝুড়ি নিয়ে বাড়িতে আসে। লক্ষ্মী, দেখো আমি কি নিয়ে এসেছি। কি এনেছেন? মাত্র একটা ঝুড়ি? প্রথমে এটা বলুন, আপনি তো কাজের খোঁজে গিয়েছিলেন, তো কোনো দ্বিতীয় কাজ পেলেন কি না? আরে লক্ষ্মী, আমার পুরো কথা তো শোনো। এটা কোনো সাধারণ ঝুড়ি নয়, এটা একটা জাদুকরি ঝুড়ি। হরিপদ লক্ষ্মীকে সেই সব ঘটনার কথা বলে যা তার সঙ্গে ঘটেছিল। তাহলে আপনার কথার মানে হলো যে এই ঝুড়িতে আমাদের এমন কিছু রাখতে হবে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন? হ্যাঁ লক্ষ্মী, আমাদের ভেবে চিন্তেই এতে কিছু রাখতে হবে। হরিপদ একটু ভাবে, তারপর তার মনে পড়ে সেই চন্দন কাঠের কথা যেটা সে একবার লক্ষ্মীকে রাখতে দিয়েছিল। লক্ষ্মী, তোমার মনে আছে একবার আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, তখন আমার একটা চন্দন কাঠ পেয়েছিলাম, আর সেটা আমি তোমাকে এনে দিয়েছিলাম। হ্যাঁ, দিয়েছিলেন তো। তাহলে তুমি সেই কাঠটা নিয়ে এসো। আমরা সেই চন্দন কাঠটা এতে রাখব, আর সেই কাঠ দিয়ে আমরা একটা ব্যবসা শুরু করব। লক্ষ্মী চন্দন কাঠটা নিয়ে আসে এবং সেটা ঝুড়িতে রাখে। যেই সে চন্দন কাঠ ঝুড়িতে রাখে, তাতে অনেকগুলো চন্দন কাঠ এসে যায়। আরে ওহ, এ তো অলৌকিক ঘটনা। দেখুন কতগুলো চন্দন কাঠ হয়ে গেছে। আপনি যদি এগুলো বিক্রি করেন তাহলে খুব ভালো দাম পাবেন। হ্যাঁ রাধা, আমি কাল সকালে বাজারে গিয়ে এগুলো বিক্রি করে আসব, আর যে টাকা পাবো তা দিয়ে আমরা টুটুল আর বাবলুর স্কুলের বেতন দিয়ে দেব, আর বাকি টাকা সযত্নে রেখে দেব। পরের দিন হরিপদ নীলকান্তি শেঠের কাজে না গিয়ে চন্দন কাঠ বিক্রি করতে বাজারের দিকে বেরিয়ে পড়ে। সেখানে হরিপদ চন্দন কাঠ খুব কম দামে বিক্রি করে, যার কারণে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে বড় ব্যবসায়ীরাও হরিপদর কাছ থেকে চন্দন কাঠ কিনেছিল। কাঠ বিক্রি করে হরিপদ বেশ ভালো টাকা পায়। টাকা নিয়ে হরিপদ বাড়িতে আসে। দেখো লক্ষ্মী, কাঠ বিক্রি করে আমি কত টাকা পেয়েছি। নাও কিছু টাকা, এই দিয়ে তুমি কাল টুটুল আর বাবলুর স্কুলের বেতন দিয়ে দিও। ঠিক আছে, আমি কাজে যাই। আপনার কাছে তো এখনই জাদুকরি ঝুড়ি আছে, তাহলে এখন আপনার সেই শেঠ নীলকান্তের কাছে কাজ করার কি দরকার? হ্যাঁ লক্ষ্মী, আমি শেঠ নীলকান্তির কাছে কাজে যাচ্ছি না। আমি তো সেখানে যে বাকি কাঠুরেরা কাজ করছে তাদের এই খুশির খবর দিতে যাচ্ছি। কারণ শেঠ নীলকান্তি থেকে আমার সঙ্গে সঙ্গে সেই কাঠুরেরাও খুব কষ্ট পাচ্ছে। তাই যদি আমার ভালো হচ্ছে, তাহলে কেন আমি তাদের ভালো করব না? তারা সবাই খুব সৎ কাঠুরে, তারা সবাই খুব পরিশ্রম করে কাজ করে, কিন্তু নীলকান্তি কখনো তাদের পরিশ্রমের সঠিক টাকা দেয়নি। আপনার কথা একদম ঠিক। আপনারা সবাই একসঙ্গে মিলে কাজ করলে আমরা সবাই খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবো।